স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজও আমরা দেখতে পাচ্ছি যে সূচকের উত্থানেই কিন্তু লেনদেনের সমাপ্তি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দিনের শুরুটাও করেছিল বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে শুরু হয়েছিল এবং সেই একই ধারায় কিন্তু লেনদেনের সমাপ্তি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে। এবং গত কার্যদিবসের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, গত কার্যদিবসে যেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৮ কোটি টাকা, সেখানে আজকে ৪৭৩ কোটি টাকারও বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। তো আমরা বলতে পারি গত কার্যদিবসের তুলনায় প্রায় ১৩০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজকে। এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে সারাদিন জুড়ে লেনদেন হয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর বেড়েছে ৩১৭টি এবং দর হারানোর সংখ্যা রয়েছে ৩৫টি, সেখানে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে দিন শেষেও। আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচকটি দিন শেষে বেড়েছে ৭১ পয়েন্টের মতো, ৪,৮৪৬ পয়েন্টে ডিএসসির প্রধান সূচকটির অবস্থান রয়েছে এবং এই অবস্থানেই কিন্তু লেনদেনের সমাপ্তি করেছে। আমরা যদি একটু সেক্টরাইজ লেনদেনের চিত্র বলি, তো দিন শেষে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ৫২ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন করেছে, যেখানে টেক্সটাইল সেক্টর দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং ৫২ কোটি টাকার মতো লেনদেন করেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, ৪৬ কোটি টাকার মতো লেনদেন করেছে। এছাড়াও পরবর্তীতে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকে দেখা যাচ্ছে মোট লেনদেনের মধ্যে এই সেক্টরটি চতুর্থ অবস্থানে রয়েছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমরা অনেক সময় দেখতে পাই যে পুঁজিবাজারে বিভিন্ন সময়, আপনি যেহেতু কোম্পানি আইন নিয়ে কাজ করছেন, তো বিভিন্ন সময় দেখা যায় কোনো একটা কোম্পানি মার্জারে চলে যাচ্ছে হঠাৎ করেই এবং পুঁজিবাজারের রুলস রেগুলেশন অনুযায়ী সেটা মার্জারে চলে যাচ্ছে বা অ্যাকুইজিশনের বিষয়গুলো ঘটছে এবং অনেক সময় ডিলিস্টও করা হয়। তো এক্ষেত্রে আসলে যখন আমরা সাধারণ বিনিয়োগকারীদেরই দায়ী করি, আমরা বলি যে সব কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সব কিছু দেখে বুঝে বিনিয়োগ করতে, কিন্তু এই বিনিয়োগ যে তারা করছেন কিন্তু সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো কিন্তু ফেক থাকে, সেই দায়টা কিন্তু তাহলে সাধারণ বিনিয়োগকারীদের নয়। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য আসলে আপনার কোম্পানি আইন কি বলছে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা প্রথমত যেটা হলো যে আপনি আমাদের সেকেন্ডারি ইনভেস্টর যারা, তাদের ফার্স্ট রেগুলেটর হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইস্টাবলিশই হয়েছে 1993-তে। আপনি যদি দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993, এই সেটআপে সেকশন 8-এ স্পেসিফিকলি বলা আছে যে ইন্টারেস্ট প্রোটেকশন অফ দি ইনভেস্টর, মানে ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্যই এটা সেট আপ হয়েছে। এবং যে মেইন যে আইনটা যদি দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969, সেখানে আইনের প্রিএম্বলেই বলা আছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বই হলো বিনিয়োগকারীদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা। এখন আপনি যখন রেগুলার বেসিস যেই ডেটা বা অডিট রিপোর্ট যেটা পাবলিশ করছে, ধরেন যদি ব্যাংকের ক্ষেত্রে হয়, একটা হলো যে ব্যাংক ইন্টারনাল অডিট করে, একটা এক্সটার্নাল করে, একটা বাংলাদেশ ব্যাংক করে, এবং এই ডেটাগুলি কিন্তু আপনি দেখবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ওই যে ডিএসসির ওয়েবসাইটকে কিন্তু আসে এবং এইটা কোয়ার্টারলি বেসিস কিন্তু ডিএসসি, সিএসসি এবং স্টক কমিশনের কাছে যায়। তাহলে এই যে রেগুলেটরি বডি, সকলের দায়িত্ব কিন্তু এটাকে ভেরিফাই করা। যেমন আপনি যদি এই যে 5টা ব্যাংক যে মার্জার হচ্ছে, সেখানে যদি একটা স্পেসিফিক দেখেন, যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমরা দেখলাম যে 2023-তে এরা ডিভিডেন্ড দিলে, আপনার 5% স্টক 5% ক্যাশ ডিভিডেন্ড দিল। আপনার 24-এ এসে তারা যেহেতু ওই যে 5 আগস্টের পরে হলো, সেখানে ইভেন 4টি ব্যাংকের এনএভিও কিন্তু পজিটিভ ছিল এবং এনএভি পর্যন্ত পজিটিভ এবং স্টিল এনএভি কিন্তু পজিটিভ। তাহলে যদি মার্জারই হয়, তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তো দায়িত্ব এদের সাথে নেগোশিয়েট করা, যে বাংলাদেশ ব্যাংকের সাথে, কারণ বাংলাদেশ ব্যাংক তো এদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করতেছে যেটা আমানতকারী, কিন্তু এই যে যারা ইনভেস্টর তাদের ইন্টারেস্টটা তো প্রোটেক্ট করবে হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এবং তারা তাদের সাথে নেগোশিয়েট করে সেইটাকে কিভাবে তাদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করা যায়। কারণ এখানে তো ফল্ট বিনিয়োগকারীদের কোনো ফল্ট নাই, কারণ বিনিয়োগকারীদের তো ডাটা রাইটলি দেখেই তারপরে তারা ইনভেস্ট করেছে। এখন যদি ডাটা আপনি যদি ফ্রডুলেন্ট ভাবে পাবলিশ হয়, সেইটার জন্য দায়ভার কে নিবে? যদি কমিশনের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের নিতে হবে। স্পেশালি যদি আপনি ধরেন যে কোনো কোম্পানি, আপনি দেখেছেন যে অনেকগুলি কোম্পানি আগে ডিলিস্ট হয়ে যায়, তো ডিলিস্ট হয়ে গেলে এই যে যারা বিনিয়োগকারী
যারা এখানে ইনভেস্ট করলো তারা কিভাবে প্রোটেক্টেড হবে, বা অনেক সময় দেখা যায় যে আপনার কোম্পানিটা বন্ধ হয়ে গেল, অথচ আপনি যে কোয়ার্টার বেসিস যে ইনফরমেশন দিচ্ছেন, ধরেন আর্নিং পার শেয়ার আপনি পজিটিভ দেখাচ্ছেন, আপনি নেট অ্যাসেট ভ্যালু কোম্পানি দেখাচ্ছেন অনেক বেশি, আপনি ডিভিডেন্ড দিয়ে আসছেন, আপনি দেখছেন যে কোম্পানির যে রিজার্ভ সেটাও অনেক বেশি, তাহলে এখানে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদের ফল্টটা কি? তাদের ভার্চুয়ালি কোনো ফল্ট নাই, এবং তারা কিন্তু দাবিদার এটা কিভাবে এই যদি কোনো ধরনের ইরেগুলারিটিস ঘটে থাকে সেইটা প্রথম মেক শিওর কিন্তু করবে কে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এবং সিকিউরিটি এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, যদি তাদের দায়টা নাই থাকে এবং আপনি যেটা বলছিলেন যে সবকিছু পজিটিভ দেখেই যখন ইনভেস্ট করা হয়েছে সেই দায়টা অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের নয়, যেহেতু তাদের দায় নেই তাহলে তারা কোন পথে আগালে তাদের সেই সম্পদ সুরক্ষিত থাকবে বা তাদের ইন্টারেস্টটা হচ্ছে সুরক্ষা পাবে? তাহলে সেটা আমার কাছে যেটা মনে হয়, যদি এমনি কোম্পানি, যেই কোম্পানিগুলি যেটা লিস্টেড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, কমিশন যেটা প্রথমেই করতে পারে একটা ইনকোয়ারি করতে পারে সেকশন 21 এর আন্ডারে। যদি ইনকোয়ারি করে দেখে যে এই যে ইনফরমেশনগুলি দিয়েছে সেই ইনফরমেশনগুলি, যেমন ধরেন আপনার আমরা বলি পিএসআই, ওই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, আপনার ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015 এর 33 অনুযায়ী যে হাফ এন আওয়ারের মধ্যে দেওয়া। আবার আপনার যদি কমিশন কোনো কোম্পানির ডাইরেক্টর তারা যদি শেয়ার বিক্রি করে বা শেয়ার কিনে, তাহলে কিন্তু এটা রেগুলেশন 34 অনুযায়ী কিন্তু এক্সচেঞ্জগুলি এবং কমিশনকে ইনফর্ম করতে হয়। অনেক সময় আমরা দেখি যে 30% যে মিনিমাম রাখতে হয় সেটাও কিন্তু অনেক কোম্পানি নাই, যেটা 5%, 1%, 2%। তাহলে যদি এই জিনিসগুলি যদি ওরা না করে থাকে, সেই ইনকোয়ারিটা করবে সেকশন 21-এ। ইনকোয়ারি করে যদি দেখা যায় যে অনেক ইরেগুলারিটিস পাওয়া যায় যেটা স্পন্সররা লায়াবল তার জন্য, তাহলে যেটা করতে হবে, কমিশন যেটা করবে একটা ড্যামেজ মামলা করতে পারে, যেটা হলো আমরা যেটা বলি যে সেকশন 23-র আন্ডারে ড্যামেজ ক্লেম করে, এবং সেইটা আপনাকে ওই মানি সুট বলি, সিভিল সুট, পরে এই মানি সুটে মামলা করার পরে তারপরে ওই যে যারা স্পন্সর শেয়ার হোল্ডার ছিল তাদের প্রপার্টি অ্যাটাচ করতে পারে। এবং এইটা কিন্তু ইন্ডিভিজুয়াল যারা যদি কমিশন না করে থাকে, ইন্ডিভিজুয়াল যারা ইনভেস্টর তারাও করতে পারে, তারাও মানি সুট করবে ওই সেকশন 23 অনুযায়ী অর্ডিন্যান্সের, এবং সেখানে তারাও তাদের ওই ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, ওই যে স্পন্সর শেয়ার হোল্ডার, তাদের প্রপার্টি অ্যাটাচ করতে পারে। ফার্দার যেটা করতে পারে যে ক্রিমিনাল যদি এই যে ইনফরমেশন যেগুলি দিয়েছে সেগুলি তো মিসলিডিং ইনফরমেশন দিয়েছে, মিথ্যা তথ্য দিয়েছে, কারণ হঠাৎ করে তো একদিনেই আপনার ইপিএস মাইনাস হয়ে যেতে পারে না, একদিনেই তো নেট অ্যাসেট ভ্যালু একেবারে কমে যেতে পারে না, একদিনেই তো আপনার রিজার্ভ কমে যেতে পারে না, একদিনেই তো আপনার কোম্পানি শাটডাউন বা লসে চলে যেতে পারে না। তার মানে হলো যে ইনকোয়ারির মাধ্যমে যদি ইরেগুলারিটিস যেগুলি পাবে সেইটার জন্য ইনভেস্টররা যদি চায় তাইলেও তারাও মামলা করতে পারবে। যেমন ধরেন ক্রিমিনাল মামলা পেনাল কোর্টে করতে পারে, যেটা হলো আপনার যে সেকশন 406, 420, 467 এবং 468 বা 471, এইভাবে ক্রিমিনাল মামলা তারা করতে পারবে এই স্পন্সর শেয়ার হোল্ডার বা যারা এটার সাথে জড়িত ছিল সকলের এগেইনস্টে। এবং কমিশন ছিল, কমিশনও করতে পারবে। কমিশনের যেমন স্পেসিফিক আইন আছে, অর্ডিন্যান্স 1969 এর সেকশন 17, এবং সেখানে কিন্তু 24 এর চার্জ করলে কিন্তু প্রায় 5 ইয়ার্সের জন্য ইমপ্রিজনমেন্ট আছে। এবং এইখানে যদি আপনি দেখেন এই ইরেগুলারিটিস গুলি তো আর একদিনে ঘটে নেই, এবং এটা রেগুলার বেসিসে আপনার অডিট রিপোর্ট হয়েছে, তাহলে অডিটের সাথে যারা কানেক্টেড ছিল এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী 2015 এর, তাদেরকেও কিন্তু আপনি লায়াবিলিটির মধ্যে আনতে পারবেন। এবং সেকশন 33-তে সেখানে কিন্তু প্রায় তাদের লাইসেন্স ক্যান্সেলেশন এবং 48-এ 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট আছে। তার মানে হলো এখানে যেটা ফার্স্ট কাজ হবে, মেজরিটি বা মেইন কাজ হবে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, এবং একটা থরো ইনকোয়ারি করার মাধ্যমে, এবং এইটা তারা করতে বাধ্য, কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ধরেন XYZ এমপ্লয়ি হয়তো বা করাপ্ট ছিল, তার কারণে হয়তো বা এইগুলি ঘটেছে, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো এই দায় এড়াতে পারে না, কারণ কমিশন তো একটা এন্টিটি এবং একটা রেগুলেটর, এবং কমিশনের দায়িত্ব এটা ছিল XYZ আসবে যাবে কিন্তু ডাজন্ট ম্যাটার, কিন্তু কমিশন এটার জন্য লায়াবল। সেই জন্য কমিশনকে ইনকোয়ারি করতে হবে, এবং কমিশনকে স্ট্রেইট ওয়ে এই আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। তার মানে হচ্ছে আমরা যেমনটা বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ, যে 5 ব্যাংকের যে সাধারণ বিনিয়োগকারী আছেন তারা যদি আইনের মাধ্যমে আগায় সেক্ষেত্রে তাদের সম্পদ তারা কিছুটা হলেও কম্পেনসেট পাবে।
তো সেক্ষেত্রে আমি একটু অন্য প্রসঙ্গে আসি, যে এই যে আপনি অডিট রিপোর্টের কথা বললেন, অডিট রিপোর্টগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আসলে এই যে সাধারণ বিনিয়োগকারী, হাজার হাজার বিনিয়োগকারী তারা আসলে তাদের পুঁজি হারাচ্ছেন। তো অডিট রিপোর্টগুলো যে আসলে ফেক, সেটার প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। তাহলে এই জায়গাগুলোতে বিএসএসসি বা ডিএসসি তারা কেন নজর দিচ্ছে না, বা তাদের দায়টা কোথায়, তারা আসলে কি করা উচিত? এইটা কমপ্লিট তাদের রেসপন্সিবিলিটি, কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটি চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জগুলির কাজ কি? এই কাজই তো হলো তাদের এগুলি স্ক্রুটিনি করা এবং রেগুলার বেসিস। আপনি জানেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ এই 2015-এর যে রেগুলেশন, সেখানে কিন্তু স্পেসিফিকলি আপনি দেখবেন রেগুলেশন 14 থেকে বলা আছে কোয়ার্টারলি তারা যে রিপোর্টগুলি দিবে, এই রিপোর্টগুলি কিন্তু এক্সচেঞ্জগুলি স্ক্রুটিনি করবে এবং সেটা কিন্তু কমিশনও কিন্তু স্ক্রুটিনি করবে এবং সেখানে যদি কোনো আপনার ইরেগুলারিটিস পায়, সাথে সাথে কিন্তু তাদের কাছ থেকে কোয়ারিজ এবং সেইটা কিন্তু রেকটিফিকেশন করার জন্য। আর যদি এইটা তখন তারা না পায়, এটা কিন্তু পরে ফিউচারে যখনই তারা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করার সাথে সাথে সেই যেই রিপোর্ট, সেই রিপোর্টের বেসিস আপনার যারা এখানে অডিটর ছিল বা আপনার যারা কোম্পানি, যারা স্পন্সর, যারা স্পেশালি ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও বা আপনার ওই কি বলে অন্য ডাইরেক্টর যারা, তারা কিন্তু রেগুলেশন, আপনি যদি দেখেন ডিসি লিস্টিং রেগুলেশন 2015-এর রেগুলেশন 7 অনুযায়ী কিন্তু তারা একটা আন্ডারটেকিং দেয় যে তারা সমস্ত আইন মেনে চলবে এবং কোনো ধরনের ইরেগুলারিটিস করবে না। যদি তারা করে, ওই আন্ডারটেকিং এর মাধ্যমে কিন্তু তারা লায়াবল হবে। তার মানে হলো আপনি যে কোনো ইরেগুলারিটিস কারণে বা ভুল তথ্য দেওয়ার কারণে কিন্তু আপনি সেই কোম্পানির যারা এই ফ্রডের সাথে ইনভলভ ছিল তাদেরকে কিন্তু আপনি লায়াবল করতে পারেন। এবং স্পেশালি কমিশন এবং এক্সচেঞ্জগুলিকে এই জায়গায় নেগলিজেন্স হলে চলবে না, কারণ কমিশন বা এক্সচেঞ্জের আজকে কালকে একজন আসবে একজন যাবে, কিন্তু কমিশন এবং এক্সচেঞ্জ কিন্তু তার দায় কিন্তু এড়াতে পারে না এবং তার জন্য কিন্তু তারা কিন্তু লায়াবল থাকবে। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, যদি এই ধরনের যেই কয়জন স্টেক হোল্ডার সেখানে ইনভলভ, স্পেশালি যারা ধরেন আপনার কোম্পানি যারা ইন্টারনাল এবং যারা এই যে অডিটের সাথে ইনভলভ ছিল, ইভেন যারা অন্য এক্সটার্নাল ভাবে এই ম্যানিপুলেশনের সাথে ইনভলভ ছিল, আপনি সবাইকে কিন্তু এখানে লায়াবল করতে পারেন এবং সবার এগেইনস্টে কিন্তু এই সিভিল এবং ক্রিমিনাল মামলা আপনি সুট ফাইল করতে পারেন। সেটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাজ এ রেগুলেটর এটা কিন্তু অলওয়েজ ওয়েলকাম। জি, আমরা আসলে এই জায়গাটা হচ্ছে বারবারই বলে আসি যে কমিশন বা এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ যারা আছেন এবং কর্তৃপক্ষ যারা আছেন, তারা তাদের দায়টা যেন না এড়ায় এবং সেই আপনার এই তথ্যগুলো থেকে যেন সাধারণ বিনিয়োগকারীরা, আমরা আশা করছি তারা উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গে